তো আমাদেরকে সে এমন খাবার খাওয়াচ্ছে যা খেয়ে আজকে ওনার মতো একজন আলেমের এই দশা হয়েছে, এবং আপনাদের অনেকেরই এখন অবস্থা ভালো না। যাদের ডায়াবেটিস আছে হাত তোলেন, যাদের ডায়াবেটিস আছে। বর্তমান যুগে মনে হয় অবৈধ টাকা সবচেয়ে বেশি ইনকাম ডাক্তারদের। তো মানুষ কি কষ্ট করে কিছু অর্জন করতে চায় না, সামনে যেটা আছে সেটাই। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো চলেন আমাদের অহংকারগুলো ফেলে দিই এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই আয়াতটা কি মনে আছে? يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হ্যাঁ, তাহলে শয়তান আমাদের কি শত্রু, প্রকাশ্য শত্রু। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এবং আমরা যদি জ্ঞানভিত্তিকভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা সুস্থ থাকব এই পৃথিবীতে এবং আনন্দে থাকব অনন্তকাল ইনশাআল্লাহ। এখানে অনেক বয়স্ক লোক আছেন, অনেকেই জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন, কিন্তু এখনও উনি জানেন না যে কি করে শ্বাস নিতে হয়, ভিটামিন ডি কাকে বলে, মেলাটোনিন কাকে বলে, তো কখন আপনার গেলে রোদে ভিটামিন ডি হয়, তো এই বিষয়ে আপনাদের ভালো নলেজ নাই। কেন নাই? কারণ হচ্ছে আপনারা কখনোই নিজেকে সুস্থ রাখার জন্য জ্ঞান অর্জন করতে হবে এই বিষয়টা আপনাদের মাথায় নেই। আপনাদের ধারণা হলো আমি রুগী হব, ডাক্তার রুগী দেখবে, তিনি ওষুধ দেবেন, আমি ওষুধ খাবো, তা রোগ বানানো আমার দায় আর রোগ ভালো করা তার দায়। এখন যদি রোগ ভালো না হয় সেটা ডাক্তার ভালো না। কিন্তু আমরা যদি জানি যে রোগ আমি বানাই, যেমন আপনি যদি অনিয়ম জীবনযাপন করেন তাহলে সেটার কিছু পরিণতি আমাদের ভোগ করতে হবে কিনা। আপনারা নিজেরা নলেজ অর্জন করুন সুস্থ থাকার জন্যে, তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন। আর যদি তা না হয় তাহলে আপনারা রোগী হবেন এবং ওষুধ খাবেন এবং এভাবেই চলবে। এখন আপনারা যারা অলরেডি ওষুধ খান তারা কে কে দেখি হাত তোলেন। আচ্ছা, আর বাকিরা ওষুধ খান না, তাই তো? যাদের ডায়াবেটিস আছে হাত তোলেন, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, ফ্যাটি লিভার আছে, আচ্ছা আরও অনেক সমস্যা আছে অনেকের। কে কে ওজন কমাতে চান, কে কে ওজন বাড়াতে চান, ওজন বাড়াতে কে কে চান? ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখেন ওজন বাড়াতেও চায়, ওজন কমাতেও চায়, দুই ধরনেরই আছে। এখন ওজন বাড়াতে হলে কি করতে হবে তা আমাদের জানতে হবে, ওজন কমাতে হলে কি করতে হবে আমাদেরকে জানতে হবে। শক্তি বাড়াতে চায় কে কে? যাদের শক্তি দরকার, দুর্বল হয়ে গেছেন, যে শক্তি এনার্জি দরকার। আর যারা হাত তোলেনি তাদের যথেষ্ট শক্তি আছে তো, আর তাদের শক্তির দরকার নাই নাকি? তারা যথেষ্ট শক্তিশালী আমার মনে হয় না। তো দেখবেন যে একটা প্রশ্ন করলে অনেকে হাত তোলেও না, অনেকে তোলে, তো কেউ আছে কোনো দলেই হাত তোলে না, নিরপেক্ষ, মানে সে কোনো কন্ট্রিবিউট করবে না, কোনো আলোচনার সঙ্গে সে কন্ট্রিবিউট করবে না, যেটাকে বলে অ্যাক্টিভ পার্টিসিপেশন, সেটা করবে না। ডায়াবেটিস ভালো হয় কি করে জানেন? তো যাদের ডায়াবেটিস হয়েছে তারা কি ডায়াবেটিসের চিকিৎসা নিয়েছেন? তো দেখি কার কার ডায়াবেটিস, আবার দেখি আপনাদের। আর যারা অনলাইনে দেখছে তাদেরকে অনুরোধ, আপনারা যারা এখানে এখনও আসেননি আমাদের ফলোয়ার, তাড়াতাড়ি আসেন, দেরি করেন না, কারণ লাইফস্টাইল একা একা মানার কোনো জিনিস না। আর একটা কথা হলো, আপনার অবস্থার আলোকে আমরা ব্যবস্থা দিব। একা একা আপনি কি করলেন আমি জানিও না, আর যেহেতু আপনার নলেজও অত ভালো না, আপনি কোথায় ভুল করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। আমরা যদি আপনার ভুল ধরায় দিতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন। তা আমরা যখন আপনার রিপোর্টগুলো পেয়ে যাব, আপনার সঙ্গে কথা বলবো, আপনার সুবিধা অসুবিধা বুঝবো, তখন আমরা আপনাকে বলে দিব যে এই জায়গাটা আপনার ভালো হয়েছে, এই জায়গাটা আপনার ভুল হয়েছে। তো সেই ভুলগুলো আমরা কারেকশন করে দিলে সেটা আপনার জন্য ভালো হবে, ফিউচারে আপনি বিপদে পড়বেন না। আমাদেরকে অনেকে বিরোধিতা করবে, কেন? কারণ এটা হলো ইন্টেলেকচুয়াল বিরোধিতা। যেমন আমাদের একটা ধরন কাজের, ডাক্তারদের ধরন আরেকটা, হোমিওপ্যাথির ধরন আরেকটা, আয়ুর্বেদির ধরন আরেকটা, বিভিন্ন রকম ধরনে মানুষের চিকিৎসা করে। কি বুঝতে পারছেন? তা এখন যারা ওই ধরনের চিকিৎসা করে তারা এই ধরনের চিকিৎসাকে হেয় করার চেষ্টা করবে। এটা তো আমাকে না, আসলে
তারা চিকিৎসা পদ্ধতিটাকে হেয় করবে, স্বাভাবিক। তো আমাদেরকে এটার উত্তর দিতে হবে শালীনভাবে, যে দেখুন আমরা যে কাজটা করছি দিস ইজ সায়েন্টিফিক, আমরা সায়েন্টিফিক উপায়ে ঘুমাই, সায়েন্টিফিক উপায়ে ব্যায়াম করি, সায়েন্টিফিক ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, সায়েন্টিফিক ওয়েতে আমরা প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বাদ দিয়ে রিয়েল ফুডগুলো আমরা গ্রহণ করি, পরিমিত খাই। তো আমরা ডিসিপ্লিন মানি এবং আমরা সুস্থ থাকি, আমরা সায়েন্টিফিক ওয়েতে শক্তির চর্চা করি। 100% সব কিছুর প্রতিটা কথার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে। তো যেহেতু এখানে আমাদের সাধারণ মানুষ আসে, তাই আমি বিস্তারিত এটার ইনডেপথ সেলুলার লেভেলের ব্যাপারগুলো আলোচনা করি না। আমি হয়তো সেলুলার ওভারলোডের বিষয়টা পুরোটা না বলেই ইনসুলিন রেজিস্ট্যান্স কী করে, ইনসুলিন রিসেপ্টরের সঙ্গে কি কি সমস্যা হচ্ছে এবং কিভাবে ইনসুলিন কোষে কাজ করতে পারছে না, তো এটার টোটাল আমি মেকানিজমটা বলি না। আমি শুধু বলি কোষে ওভারলোড আছে, ইনসুলিন কাজ করতে পারছে না, যেহেতু পাবলিক এটাই বুঝবে। তো সেই জন্য আমি সচেতনভাবে সায়েন্টিফিক বিষয়গুলোকে আমরা ওভাবে বলি না, যেটা আপনাকে আমি অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস বললে অনেকে বুঝবে না। কিন্তু আমি যদি হাড় ক্ষয় হয়ে গেছে বলি, হাড়ে প্রদাহ হয়েছে বা হাড়ের ভিতরে ইনফ্লামেশন, প্রদাহ, মানে এভাবে বললে বুঝে অনেকে। যেমন জং পড়ে গেছে, মরিচা পড়ে গেছে বললে বুঝে যে আমি একটা দরজার কবজা অনেকদিন নাড়াইনি, এখন জং পড়ে গেছে কবজাতে, এটাই তো স্বাভাবিক। তা আমি হাত ঘুরাইনি, এখন আমার কি ফ্রোজেন শোল্ডার হয়েছে, আমার হাতের ভিতর জং পড়ে গেছে। তা আসলে তো আর জং পড়ে যাওয়া আর অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয় হওয়া, তা এগুলো বিভিন্ন টার্মিনোলজি ডাক্তাররা ব্যবহার করে, কিন্তু সাধারণ মানুষকে তো আর আমি ডাক্তারি শেখাতে আনিনি এখানে, তাদের বোঝাতে হবে মেকানিজমটা, করণীয় কী, কোন খাবার খেতে হবে, রোদে যেতে হবে কি না, ব্যায়াম করতে হবে কি না, সঠিক সময় ঘুমাতে হবে কি না, হ্যাঁ, এই বিষয়গুলো তাদেরকে আমরা শেখাবো। তো আপনারা আজকে যারা এসেছেন তাদের উচিত হবে অন্তত ফর 6 মান্থ প্রতি মাসে একবার আসা এবং প্রতিদিন লাইভ সেশন শোনা, শুনতে থাকেন, বোঝেন না বোঝেন কয়েকদিন শোনেন, দেখবেন আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন। আর কি বোঝেন না বোঝেন সেটা বোঝার দরকার নেই, করণীয়টা বোঝার চেষ্টা করেন। আমাদের ব্যায়াম করতে হবে কিনা সেটা বোঝেন, আমাকে আর্লি ঘুমাতে যেতে হবে কিনা সেটা বোঝেন, আমাকে ভোরে উঠতে হবে কিনা সেটা বোঝেন। আর যেহেতু আজকে এখানে চলেই এসেছেন, কি কি খেতে হবে ডাক্তার তো বলেই দিবে, আপনি সেই রুটিনের বাইরে যাবেন না। ফ্যাট হচ্ছে আমাদের শক্তি, কিন্তু ওনার এই ফ্যাটটা এখানে তালামারা, যেহেতু এই ফ্যাটটা এখন তালামারা আছে, তাহলে উনি এখন এই ফ্যাট খরচ করতে পারবেন না। তো এই সায়েন্সটা জানতে হবে, কে তালা মারে চর্বিকে? ইনসুলিন। হ্যাঁ, তো দেখেন আমাদের যারা এখানে আসেন ওনারা মাশাল্লাহ অনেক শিখেন এবং ওনারা কিন্তু সবার সঙ্গে মিশেন, যে কোনো ধর্মের লোকের সঙ্গে ওনারা মেশেন, যারাই যে লাইফস্টাইল ফলো করে তাদেরকে ওনারা আপন করে নেন, ধর্ম বর্ণ গোত্র দেখেন না, ওনারা ধনী গরিব সবার সঙ্গে সমানভাবে মেশেন, কখনো নিজের এত উচ্চ মর্যাদা এটাকে কখনো তারা কাউন্ট করেন না। তাদের ভিতর থেকে এই যে অহংকার জিনিসটা চলে গেছে, কি বলেন, আল্লাহ তাদেরকে হেদায়েত করেছেন এবং তাদের ভিতরের এই অহংকারটা চলে গেছে। তারা দেখেন একেবারে অল্প শিক্ষিত তাদের সঙ্গেও মেশেন, যারা একেবারেই মনে করেন তাদের সঙ্গে মেশেন, সবার সঙ্গে যে মিশতে হবে। তাহলে যে লাইফস্টাইল সবার সঙ্গে, আপনি আপনার মর্যাদাটা আল্লাহ আপনাকে দিয়েছেন খুবই ভালো, কিন্তু তার মানে এই না যে আমি আরেকটা মানুষকে অমর্যাদা করব, ঠিক আছে না? আমাদের যে লাইফস্টাইল যারা ফলো করে তারা ধনী গরিব, তারা কি বেশি শিক্ষিত কিনা, তাদের সোশ্যাল স্ট্যাটাস কি, তারা হিন্দু কিনা মুসলমান কিনা, এগুলো কেউ দেখে না, সবাইকে আমরা আপন করে নিই। আমাদের যে সৌন্দর্য সেটা যেন সবাই বুঝতে পারে, এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এখন কেউ যদি কাউকে গালি দেয় তো ওরা আল্লাহকেও গালি দিবে, এজন্যে আমরা কাউকে মন্দ কথা বলবো না, আর কারো প্রতি রাগ খবর রাখবো না, আর কারো প্রতি আমরা না জেনে তার বিষয়ে কথা বলবো না, কারণ যদি মিথ্যা হয় কথাটা তাহলে তো আমার সব আমল শেষ হয়ে গেল। তো দেখা যাচ্ছে আমরা একটা জিনিস শুনলাম, এটাই বিশ্বাস করলাম এবং বলে বেড়ালাম। এই কথাটা আমরা প্রায়ই বলি, কারণ দেখেন আমার বিরুদ্ধে এই কাজটাই করা হচ্ছে। কেউ হয়তো শুনেছে, তো নিশ্চয়ই আপনারা অনেক কিছুই শুনেছেন, কিন্তু আজকে এসেছেন দেখবেন যে যা শুনেছেন আর যা দেখছেন সেটা আকাশ পাতাল তফাৎ। বলেন ইনসুলিন বেশি, ওজন বেশি, ইনসুলিন আরো বেশি, ওজন আরো বেশি। ইনসুলিন চর্বি জমায়, ইনসুলিন চর্বি ভাঙতে বাধা দেয়,
ইনসুলিন চর্বি বাড়তে ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন বেশি থাকলে ওজন অটোমেটিক বাড়তে থাকবে। ওজন অটোমেটিক বাড়তে থাকে। সে যা ইচ্ছা তাই করুক, সে যায় ব্যায়াম করুক না করুক, খাওয়া কন্ট্রোল করুক না করুক, ওজন বাড়বে, কোনোটায় কোনো কাজ হবে না। এটা বুঝতে পারছেন? তাইলে ইনসুলিন না জেনে আমরা ওজন কমাতে পারবো না। কিন্তু আমি যদি ওনার ইনসুলিনটা এখন কমায় দেই, দেখবেন ওনার ক্ষুধাও কমে যাবে। সারাদিন না খেয়ে উনি ওয়াজ নসিহত করবে, কিন্তু একটুও ক্ষুধা লাগবে লাগবে না। কেননা তিনি তখন খাবেন এই চর্বি, জমানো চর্বি সেখান থেকে। বুঝতে পারছেন? তাই আপনি ভাবলেন হুজুর সারাদিন না খেয়ে ওয়াজ করে, হুজুর তো টায়ার্ড হয় না কেন? কারণ হুজুর টায়ার্ড হয় না, কারণ হুজুর এখন এতদিন যেই চর্বি জমাইছে সেই চর্বি খেয়ে খেয়ে ওয়াজ করতেছে। বুঝেননি কথা? বলেন ইটিং ফ্রম ইনসাইড, ইটিং ফ্রম ইনসাইড, জমানো চর্বি খাওয়া, জমানো চর্বি খাওয়া, পাওয়ার ব্যাংক থেকে খরচ করা। পাওয়ার ব্যাংক থেকে খরচ করা। প্রথমে খেয়ে খেয়ে পাওয়ার ব্যাংকে জমাইছে, চার্জ দিছে, এখানে খাইয়ে খেয়ে চার্জ দিছে, আর এখন সেই চার্জ থেকে খরচ করতেছে। এখন উনি যদি ধরেন সকালে উঠে একটা বড় নাস্তা করে, তারপরে দুপুরে আবার খায়, সন্ধ্যায় আবার নাস্তা করে, রাতে আবার খায়, তাহলে ওনার ওই খাবার থেকে উনি শক্তি পাবেন এবং ওই খাবারের একটি অংশ চর্বি হিসেবে জমা হবে। এইভাবে ওনার ওজন শুধু বাড়তেই থাকবে। হুজুর এখন কত পর্যন্ত আসছে ওজন? এখন আজকে থেকে 15 দিন আগে মানে মাপছিলেন? মাপাইছিলাম 98। 98। আমার মনে হয় আজকে 100 হয়ে গেছে। হ্যাঁ, আশা করি হতেও পারে, হতে পারে, আশা করি আপনার 100 হয়ে গেছে। তা এখন প্লাসও হতে পারে। হ্যাঁ, প্লাসও হতে পারে। তাহলে খেয়াল করেন, যারা আমরা ইনসুলিন জানি না কত, তাদের ওজন কমাতে পারবো না। যদি আমার ইনসুলিন কত জানি এবং কি করে ইনসুলিন কমাতে হয় সেটা যদি জানি, তাহলে ওজন নিজে নিজে কমে যাবে, আমার কিছু করা লাগবে না, ওজন এমনি কমে যাবে। বুঝলেননি কথা? ওনার বলে স্যার আমি ওজন কমাতে চাই না, আপনার কিছু করতে হবে না, ওজন নিজে নিজেই কমে যাবে। 101, কংগ্রাচুলেশন, ঠিক আছে। আমরা যেটা ভেবেছিলাম সেঞ্চুরি হয়ে গেছে, মানে মাত্র 2 কেজির জন্যে সেঞ্চুরি হচ্ছিল না, তা এখন সেঞ্চুরি হয়েছে, বলি মাশাআল্লাহ। হ্যাঁ, এটা কমেও যাবে। হ্যাঁ, মনে করেন যে যাদের 100-র উপরে ওজন, তাদের নিয়ে কাজ করতে আমার সুখ সুখ অনুভূতি হয়, কারণ তাদের কমে 20-30 কেজি, ওরা বলে আমার 20 কেজি কমছে, 30 কেজি কমছে। এখন যার আছে 70 কেজি, হ্যাঁ আর কি কমবে? হ্যাঁ, তোর গল্প দিতে কবে আমার 5 কেজি কমছে, তো এটা হইলো তো 5 কেজি দূর। কিন্তু যার 135 কেজি, আমার 45 কেজি ওজন কমে গেছে, আমার 50 কেজি ওজন কমে গেছে, মাশাআল্লাহ। তা ওনাকে বলতেছি কেন, এই একজনের মাধ্যমে এই সিলেটের হাজার হাজার লোক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ওনার মতো একটা মানুষ, উনি যদি গিয়ে বলেন তোমরা হালাল তৈব খাবে, এখন বললে তো হুজুরের ভুঁড়ির দিকে তাকাবে, এখন বলা যাবে না। হুজুর যে ভুঁড়িটা কমাবে তখন গিয়ে উনি ওয়াজটা কড়া করে করবে আর কি। কথা বুঝতে পারছেন? তখন উনি ভালো করে বলবেন যে দেখো আমাকে তো তোমরা দেখছো, তো তোমরা এখন 1 ভাগ খাবে, 1 ভাগ ফাঁকা রাখে, আর 1 ভাগ শ্বাস নিবে, হ্যাঁ, আর 1 ভাগ পানি খাবে, তাই না? সুন্দর করে উনি তখন বলতে পারবেন। তারপরে উনি হালাল তৈবের ওয়াজ করতে পারবেন। তারপরে উনি এসার পরে ঘুমানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা, তারপরে ভোরে ওঠা, নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া, হ্যাঁ, ইত্যাদি এই বিষয়গুলো। প্রথমে হচ্ছে ওনাকে শুরু কিভাবে করতে হবে, তাই না? 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। ইনসুলিন কমাতে 3টা জিনিস দরকার। একটা হলো মানসিক প্রশান্তি, তো ওনার মনে প্রশান্তি ভরা, আল্লাহর মানুষ, সব প্রশান্তি আছে, কোনো যা আছে আলহামদুলিল্লাহ। কি কোন হুজুর? আলহামদুলিল্লাহ। ভুড়ি আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ, সব কিছু সুম্মা আলহামদুলিল্লাহ। তো এই জন্যে মনের ভিতরে প্রশান্তি আছে, এই আলহামদুলিল্লাহ মনোভাব তাহলে ওনার অলরেডি আছে। আর দরকার হলো ভালো ঘুম, তো এসার পরে ঘুমাইতে হবে। এই শুধু এখন ওনার দরকার হলো এখন ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে শাকসবজি মাছ মাংস ডিম একটু ভালো তেল ঘি খাবে, রোজা রাখবে। এই করলে ইনসুলিন কমে যাবে। তাহলে ইনসুলিন কমার জন্য 3টি, একটা হলো আগে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় যে খাবারগুলো আছে এটা বাদ দিতে হবে, অল্টারনেটভাবে শাকসবজি মাছ মাংস ডিম ভালো তেল ঘি একটু খেতে হবে। রোজা রাখলে ইনসুলিন কমে, এবং রোজা রেখে ব্যায়াম করলে ইনসুলিন আরও দ্রুত কমে। তারপরে হচ্ছে আপনার ভালো ঘুমাতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। তো মানসিক প্রশান্তি ওনার অলরেডি আছে। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে উনি পড়াতে হবে, মানে উনি তো পড়ায়, ব্যাপারটা বুঝছেন? ব্যাস শেষ। আর ওই যে হুজুরের দাওয়াত টাওয়াত দিলি পরে হুজুর কয় আমি রোজা। আর হুজুরের যারা শাগরেদ আছে
মুরিদ টুরিদ আছে নাকি? আছে না? সাগরেদ আছে না অনেক? হ্যাঁ, সাগরত করে কইবেন কি যে শোন, হুজুরে যা খায় সবারে কই দিবি যে হুজুরে যদি এইসব খাবার না দাও, জাহাঙ্গীর স্যারের ওখান থেকে তেল আনতে হবে, ঘি আনতে হবে, তারপর হুজুরের আইন্দা খাওয়াইতে হবে। তো যেদিন দাওয়াত থাকবে আগে থেকেই তোমরা 09678242404 নাম্বারে কল দিয়ে এখান থেকে আগে প্রোডাক্ট নিয়ে তারপরে হেইটা দিয়ে রাইন দেয়া এরপর হুজুরে খাওয়াইতে হবে। আর তোমরা যদি না পারো আমরা অর্ডার করে দিতে আছি। কথা বুঝতে পারছেন? তো এর বাইরে হুজুর খায় না। হ্যাঁ, এরপরে দাওয়াত দিলে হুজুর কিন্তু কবে খাবো না, তখন তোমাকেও এটা ভাল লাগবে না, ঠিক আছে? বুঝছেন? তা এখন থেকে এই বুদ্ধি, ঠিক আছে? ব্যবসাও ভালো হবে, হুজুরও ভালো হবে, হ্যাঁ, আমাদের দাওয়াতি কাজও ছড়াবে, ঠিক আছে হুজুর? তাহলে আপনার সবাই মুরিদ যারা সাগরেদ আছে সবাইকে বলে দিবেন যে আজকে থেকে আমি এই লাইফস্টাইল ফলো করি, অতএব আমি যদি দাওয়াত খাইতে হয় তাহলে আমার এই নিয়মের ভিতরে দাওয়াত খাইতে হবে, আর প্রতিদিন একটার বেশি দাওয়াত খাওয়া যাবে না, এবং একটা দাওয়াত খেতে হবে মানে দিনে একবারই খাইতে হবে। ওকে, আপনি কিন্তু যেদিন ও বাইরে খাবে ঘরে আর কোনো খাওয়া নাই, নো খাওয়া, বুঝলেন? এই আর যেখানে হুজুরের নিয়মে রানবে না ওখানে হুজুর যাবে না, কবে বুঝতে পারছেন? যাওয়া যাবে না। আর আপনার মসজিদে জিলাপি দেয় কিনা আপনি বলবেন কি, যদি দিতেই হয় তখন তোমরা খেজুর দিবা, দেশি কলা দিবা, ঠিক আছে? মিষ্টি মুখ যদি করাইতেই হয় ভালো কিছু দাও, তো এর ভিতর থেকে দাও, একটু খেজুর দাও, দেশি কলা দাও, হ্যাঁ। কিন্তু এইসব এই খবিশ খাবার আমার মসজিদে চলবে না, চলবে না, হ্যাঁ, বুঝতে পারছেন? চলবে না, কারণ জিলাপি তো খবিশ খাবার। তাহলে আপনি হালালাং তৈবানের বিষয়ে আমরা একটু আপনাদেরকে বলি সংক্ষেপে, সেটা হলো আল্লাহর দেওয়া যেই খাবার যেটা অবিকৃত অবস্থায়, তার প্রকৃত অবস্থায় এখনও যেগুলো আছে ন্যাচারাল, সেগুলো সবই হচ্ছে তৈব। কিন্তু বর্তমানে যেই খাবারগুলোকে আমরা উৎপাদন করতে গিয়ে জেনেটিক্যালি মডিফাইড কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, জমিতে হেভি মেটাল, গ্লাইফোসেট, রেসিডিউ, আর্সেনিক, লট অফ থিংস অ্যান্ড ফাইবার ফেলে দিচ্ছি, সাদা চাল সাদা, ফাইবার নেই, ফাইবার ফেলে দিচ্ছি, বুঝতে পারছেন? তো কোনোটা মিনি কাট করা হচ্ছে, পলিশিং করা হচ্ছে, ফাইবার ফেলে, তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তৈব নয়। তাহলে হারাম হালাল, তৈব খবিশ, তাহলে এটা তৈব নয়, হালাল, ঠিক আছে? কারণ হারামের ব্যাপারে তো আল্লাহ বলেই দিয়েছেন কোনটা হারাম। এগুলো হালাল বললা যাতে যাবে, মানে হালাল বলতে হবে, কিন্তু খবিশও সঙ্গে আছে, তাইলে তৈব বলা যাচ্ছে না। তাহলে খাবার খেতে হুজুর কি বলেছেন? আল্লাহ বলেছেন হালাল এবং তৈব, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই আয়াতটা কি মনে আছে? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হ্যাঁ, তাহলে শয়তান আমাদের কি শত্রু, প্রকাশ্য শত্রু, বুঝতে পারছেন? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমাকে কালকে জিজ্ঞেস করলো আপনি 500 টাকা বাজারে নিয়ে গেলে কি ভালো খাবার কিনবেন? আমাকে বাজারে এমন কোনো খাবার নেই যেটা আমি কিনতে পারবো, সব খবিশ খাবার। কি খারাপ বলছি? আমি কি খারাপ বলছি? আমি কি বাজারে কিছু কিনতে পারবো? সব খবিশ, তার মানে বিকৃত খাবার। তাহলে সবজি বলেন, তাহলে সবজি আমি বললাম সবজি হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, ওই যে গ্লাইফোসেট, ওই যে হেভি মেটাল, ওই যে আর্সেনিক, সব আছে কি, ঠিক আছে কিনা? আরও কি কি মারে স্প্রে সবই আছে। তাহলে এটা তো আমি খাইতে পারতেছি না। তাহলে এখন যদি আমরা সামনে ইন ফিউচার যদি প্রাকৃতিক সবজি নিজেরাই উৎপাদন করতে না পারি তাহলে আমাদের বিপদ। তো এই জন্যে আমরা যে প্রাকৃতিক কৃষির আন্ডারে যারাই প্রাকৃতিক কৃষি করছে সবাইকে আমরা উৎসাহ জানাই যে আপনারা কেমিক্যাল ফ্রি যারাই আছেন আমরা আপনার সাথে আছি। তো কালকে আমাকে আরেকটা প্রশ্ন করা হলো, প্রশ্ন আগেই ফাঁস করে দিতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে তাহলে ধরেন মধ্যস্বত্বভোগীরা দেখা গেল একজন উৎপাদন করতেছে, এমনি অর্গানিক পণ্য বা ন্যাচারাল পণ্য উৎপাদনে খরচ বেশি হয়, কারণ বেশি ফলনও হয় না, হ্যাঁ, এরপর আবার দামও ভালো পাওয়া যায় না, কারণ মানুষ অল্প টাকায় খেতে পছন্দ করে, বেশি টাকা খরচ করতে রাজি না। পরে ওষুধ কিনতে টাকা খরচ করে, পরে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে, অপারেশন করতে অনেক টাকা খরচ করে, কিন্তু সে নিজেকে সুস্থ রাখার জন্যে একবেলা খাবে, সেখানে সে সবচেয়ে কম দামি খাবার খেতে পছন্দ করে। তা আমাদের কাজ আরেকটা হচ্ছে, সেটা হলো আমরা আমাদের প্ল্যাটফর্মকে একদম ফ্রিতে আর কি, আমরা যারা উৎপাদন করছে আর যারা আপনারা কিনবেন এদেরকে আমরা কানেক্ট করে দেওয়ার চেষ্টা করব, যেন সরাসরি যিনি ফসলটা ফলাচ্ছেন তার থেকে ভোক্তার কাছে ডিরেক্ট যায়।
কোনো মধ্যস্বত্বভোগী যেন না থাকে, তাহলে সরাসরিভাবে আপনি তাকেই পে করতে পারবেন যিনি উৎপাদন করে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই জন্যে আমরা যদি এটা না পারি তাহলে আমাদের জন্য তৈব খাবার ম্যানেজ করা কষ্ট হবে। এখন যদি প্রশ্ন করি যে তৈব নাই কেন, কারণ হলো ইবলিস চায় না এই সমাজে তৈব থাকবে। আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাওয়াইছে আর আমাদেরকে খাওয়াচ্ছে হাইব্রিড প্রসেস, আল্ট্রা প্রসেসড, আমাদেরকে খাওয়াচ্ছে কেমিক্যাল রেসিডিউ। তো আমাদেরকে সে এমন খাবার খাওয়াচ্ছে যা খেয়ে আজকে ওনার মতো একজন আলেমের এই দশা হয়েছে এবং আপনাদের অনেকেরই এখন অবস্থা ভালো না। তা আমরা যারা জেকে লাইফস্টাইল ফলো করব তারা আমার কর্ম পদ্ধতিকে নির্ধারণ করব। তাহলে আমরা এখন থেকে যেই খাবার আমার জন্যে প্রয়োজন উপযুক্ত সেটার বাইরে খাবো না ইনশাল্লাহ, মনে থাকবে? তাহলে কিভাবে বুঝবেন যে আপনার জন্য কোন খাবার ভালো হবে? এই যে পরীক্ষাগুলো, যদি হোমায়ার বেশি থাকে তাহলে ভাত রুটি ফল দুধ খেলে হোমায়ার আরও বাড়বে, আর যদি রাত জাগেন আরও বাড়বে, টেনশন করলে আরও বাড়বে, ব্যায়াম না করলে আরও বাড়বে, আর নিজেকে নিজে ধ্বংস করা অর্থাৎ কোনো ডিসিপ্লিন না মানা, নিজের প্রতি যত্ন নেই, নিজের প্রতি অবহেলা, আপনি যাই করেন সেটা হলো আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। মনে মনে ভাববেন একটা কুড়াল দিয়ে আপনি পায়ের মধ্যে কোপাইতে আসেন ইচ্ছা মতো। মানে কি? আপনি যে ব্যায়াম করেন না, এই যে আপনি যে রাত জাগেন, যেই খাবারটা আপনার জন্য উপযুক্ত না সেটাই যে ধোঁয়ায় খাইতে আসেন, তারপর আপনি যে এত টেনশন করেন, আপনার যে ডিসিপ্লিন নাই, আপনার যে মনে করেন যে কোনো রুটিন নাই, নিজের প্রতি কোনো যত্ন নাই, হ্যাঁ, আপনি ঘাসে হাঁটেন না, রোদ্রে যান না, মানে টোটালি টেক কেয়ার না, আপনি ইউ আর নট কানেক্টেড উইথ ইউর ক্রিয়েটর, হ্যাঁ, যে আপনি আসলে মানে আখেরাতে কী হবে ভাবছেন না। তাহলে দেখেন মানুষ বোঝে না কেন, মানুষের অভ্যাসটা কি আমি বলি, বিপদে না পড়লে সে কোনো দিনই সচেতন হয় না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। তাহলে আপনি বুদ্ধিমান আর একটা লোক বোকা, পার্থক্য কি? বোকা ঠেকে শেখে, মানে ওর যেদিন ডায়াবেটিস ধরা পড়বে তারপর আসবে। এমনকি এখানে আজকে এসেছে ডায়াবেটিস ধরা পড়ারও 15-20 বছর পরে আজকে এখানে এসেছে, বুঝতে পারছেন? অনেক দিন ধরে ডায়াবেটিস, তারপরে এখানে এসেছে। তো কেউ হার্ট অ্যাটাক করার পরে রিং পরিয়ে তারপর আমাদের কাছে আসবে, আমার কথা বুঝতে পারছেন? কেউ আঙ্গুল কেটে তারপর আসবে, যেমন একজন এখানে বসা ছিল, তার আঙ্গুল 8টা আঙ্গুল কাটা এবং 2টো আঙ্গুল ছিল সাথে, 2 পায়ের 2 আঙ্গুল, আর বাকি 8টা আঙ্গুল 8টা আঙ্গুল কাটা এসেছে। তা আমাদের এখানে ওই যে ক্যান্সার, জীবন শেষ, এখন কয়েকদিন পর মারা যাবে, বয়স 80, তো এখন আসতেছে। এখন যদি উনি ভালোও হন, কথার কথা বলছি, উনি এই সমাজে কি ভূমিকা রাখবেন, এই রাষ্ট্রের কি ভূমিকা রাখবেন, ওনার পরিবারের জন্য কি ভূমিকা রাখবেন? তার তো প্রোডাক্টিভ লাইফ অনেক আগেই শেষ হয়েছে। আমি চাচ্ছি যারা প্রোডাক্টিভিটি এখনও মানে যাদের প্রোডাক্টিভিটি থাকবে, বা যারা এখনও দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, দিনের জন্য, পরিবারের জন্য কাজ করতে সক্ষম, তারা যে অক্ষম হয়ে পড়ছে তাদেরকে ওইটা থেকে প্রোডাক্টিভ রাখা, তারা ফুল পোটেনশিয়ালিটি নিয়ে এসে যেন চলতে পারে। তো এখন বোকারা ঠেকে তারপর শিখবে, মানে ঘটনাটা ঘটার পরে শিখবে। পিসিওডি ধরা পড়ার পরে সচেতন হবে, পিসিওডি ধরা পড়ে গেছে, ইনফার্টিলিটি ধরা পড়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো আজকে বেশিরভাগ এসেছে কি, একটা প্রবলেম নিয়ে এসেছে, বুঝেননি কথা? একটা প্রবলেম নিয়ে এসেছে, প্রবলেম, কারো ফ্যাটি লিভার ধরা পড়ে গেছে, কারো প্রেশার অনেক দিন ধরে আছে। তো আপনারা একটা ঝামেলায় পড়ে আজকে এখানে এসেছেন, কি ঠিক কিনা? বেশিরভাগ। কিন্তু বুদ্ধিমান হচ্ছে সে, ও না ভাববে আমি যেভাবে চলছি, যেভাবে খাচ্ছি, যেভাবে ঘুমাচ্ছি, এই যে আমি যে কাজটা করতেছি, তো আমার 10 বছর পরে আমি কেমন থাকবো? তাহলে ওর 10 বছর সিনিয়র যে ওর মতোই চলে, 20 বছর পর আমি কেমন থাকবো? এবার ওর 20 বছরের সিনিয়র যে ওর মতোই চলে, আমি 30 বছর পর কেমন থাকবো? আমি 40 বছর পর কেমন থাকবো? আমি 50 বছর পর কেমন থাকবো? এই ভাববে। তাহলে 50 বছর পরে এখন ওর বয়স হলো 22, তোমার বয়স কত? 21, তাহলে 21 যোগ 50 মানে 71 বছর। তাহলে ওর যখন 71 বছর বয়স হবে, তাহলে ওর সমাজ, ওর সংসারে বা ওর পরিবারে যদি 71 বছরের কেউ থাকে, তার সাথে যে ও বসবে আগে। এবং সে যে অনিয়ম করছে, তারা তো সে অনিয়ম হয়তো করে নাই, কারণ তাহলে 71 বছর বাঁচত না, নাকি বোঝেন নাই? তাহলে ওরা হয়তো একটা সময় পরিশ্রম করছে, 71 বছরের ধরেন ওর যে মানে মুরব্বী, সে তো নিশ্চয়ই এক সময় হয়তো গ্রামে ছিল, নাকি? সে তো হয়তো পরিশ্রম করছে, তো ওর তো 20টা বছর কেটেছে অন্যভাবে। তো এই জন্যে ওকে আরও প্লাস বুঝতে হবে। তাহলে ওর মানে 71 বছর বয়সে কি হবে এটা দেখতে হবে কি,
যে 81 বছরের একজন কেমন, ওকে আরো 10 বছর এটার সাথে যোগ করে দেখতে হবে যে আমি যা চলতেছি এতে তো আমার কয়দিন পরেই ফ্যাটি লিভার ধরা পড়বে, বা আরো 20 বছর যোগ করবে যে 91 বছরের একজন কেমন, তো দেখবে 91 বছরও বেঁচে নেই। আমার কথা বুঝতে পারছেন? তাহলে দেখা গেল ও অতদিন তার বাঁচার আর সুযোগ থাকতেছে না, তাহলে কি করবে, 91 না পালে আরও 20 আপনার বিয়োগ করলো, যে তাহলে 30 বছর পরে ওর কি হবে, ওর বয়স যখন 51 হবে তখন কি হবে, তখন সে দেখবে যে এখন যাদের 71 বছর বয়স তাকে দেখবে। তা ওকে ভাবতে হবে যে আমার 51 বছর বয়স হলে আমি এই 71 বছরের এখন যে আগের লোক তার মতো, বা 61 বছরের ওর মতো, তাহলে এখন ও কয়টা ওষুধ খায়, কিডনিতে সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, দিস ইজ হার ফিউচার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আসলে আমি এখানে আমি স্যারের বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমার ওয়েট ছিল 87, তো আমি 2000 আগে ছিল, জি স্যার। তো আমি 2020-এ আপনার ভিডিও দেখে তখন ওজন কমিয়েছি, কিন্তু এখন ওজন কমানোটা কিন্তু আসলে একটা মানুষের মূল টার্গেট হওয়া উচিত না, আমি যেটা এখন বুঝতে পারছি। সুস্থ থাকার জন্য আমাদের যে লাইফস্টাইল, এটার প্রতি গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, সেটা আমি আগে বুঝতাম না, কিন্তু স্যার আমি ঘুম 10টা আমার 9টা থেকে আমার টিভি চলতে থাকে, কখন আপনার সেশন শুরু হবে আমি দেখব। তা আমার বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে তো ওনারা বলে, আপু আপনি কী দেখেন, হ্যাঁ কী আছে, উনি তো প্রতিদিন একই কথা বলে। তখন আমি বলি যে না, ওনার প্রতিদিনের কথার মধ্যে একটা না একটা নতুন একটা কথা থাকেই, যেটা আমাকে উৎসাহ দেয়। তো এটা স্যার আপনার এই সেশনটা আসলেই খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আসলে আমরা অনেক উপকৃত হই, যা আমরা যারা বুঝি, আর যারা বুঝে না আসলে তারা বলে লাভ নাই। আর আরেকটা বিষয় যে বিভিন্ন ডাক্তার বা যারা আসলে আপনার বিষয়ে কথা বলে, আমি ওইটা বলার জন্যই মূলত আজকে এখানে বসে আছি। সেটা হলো আমার হাজব্যান্ড একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তো আমি যেই জেলায় থাকি ওইখানে সাধারণত গেলে সবাই আমাকে খুব ভালোভাবে দেখে আর কি। তো আমার গলা ব্যথা নিয়ে আমি একজন ডক্টরের কাছে গেলাম, নাক কান গলা স্পেশালিস্ট। তো উনি আমার গলা দেখে চেক করে বলল যে না ভাবি, আপনার কোনো সমস্যা নাই, এটা এমনিতে হতেই পারে, আপনার মনে হয় ঘাড় ব্যথা ছিল, আপনি বেশি হাত দিয়েছেন, এই জন্য ওই জায়গাটা একটু আপনার কাছে মনে হচ্ছে। তো উনি আমাকে 5টা ওষুধ দিয়েছে, কোনো ধরনের সমস্যা নাই, তারপরে উনি আমাকে 5টা ওষুধ দিয়েছে, যেটা আমি খুবই আমার এত খারাপ লেগেছে। এবং ওনার কাছে যেই রুগীরা আসছে, আমাকে বসিয়ে উনি অনেক রুগী দেখছেন, আমার কথা শুনছেন আস্তে আস্তে। তা আমি দেখলাম যে রুগীদের কথা উনি ভালো করে শুনছেনও না, বা আসলে তাদেরকে যে কোনো লাইফস্টাইল বা তার ওজন কমাতে হবে বা বিভিন্ন ধরনের যেই গাইডলাইনগুলো দেওয়া, এগুলো টোটালি কোনো কিছুই দিচ্ছে না। শুধুমাত্র প্রেসক্রিপশন লিখছে, এবং প্রেসক্রিপশন লেখার জন্য আর কি ওনার কাছে আছে, ওই যে আমরা যেরকম ছাপ দেই না, হ্যাঁ সিল, অনেকগুলো সিল উনি জমিয়ে রেখেছে, জাস্ট উনি সিলগুলো মেরে দিচ্ছে। আমি এত খারাপ লেগেছে আমার, আমি বলে আর পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আসলে বর্তমান যুগে অবৈধ টাকা সবচেয়ে বেশি ইনকাম ডাক্তারদের। তখন বলতেছে এটা তুমি বলতে পারবা? তো অবশ্যই, কেন বলতে পারবো না, অবশ্যই বলতে পারবো, কারণ তোমরা তো দেশ সেবার সুযোগ পাচ্ছ, তোমরা পাবলিকের সাথে কাজ করছো, তোমরা হয়তো বা অনেক কিছু না পারলেও কিছু না কিছু উপকার হচ্ছে। কিন্তু একজন ডাক্তার তো আল্লাহর পরে, তাই না? একজন আল্লাহর পরেই একজন ডাক্তারকে আমরা বিশ্বাস করি যে তার কাছে গেলে আমি বাঁচবো বা তার কাছে গিয়ে আমি ভালো হব। কিন্তু সেই ডাক্তারই আমাকে ক্ষতি করে ফেলছে। সবচেয়ে বড় যেটা হচ্ছে, আমার কিডনি ড্যামেজ হচ্ছে, আমার চোখের ক্ষতি হচ্ছে, লিভার ক্ষতি হচ্ছে, এই যে ওষুধের সাইড এফেক্ট। আমার মা নিজেও ডায়াবেটিস পেশেন্ট, তো আমার মারও সেম অবস্থা, যতই ওনাকে কিছুটা হলেও এখন ঠিক হয়েছে, কিন্তু আগে যে অবস্থা ছিল, উনি যদি এইভাবে ডাক্তারদের ইয়েতে চলতে থাকতো, তাহলে ওনার আমার মনে হয় ওনার কিডনি খুব দ্রুতই নষ্ট হয়ে যেত। যাক, আল্লাহর রহমতে হয়তো বা আপনি আমাদের দেশে আছেন, আমরা আপনাকে পেয়েছি, আপনার কথা আমরা মানি বলেই আমাদের কারণে আমাদের বাবা মা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন ওনারা আসলে উপকৃত হচ্ছেন, হয়তো বা অতটা হচ্ছেন না, যেহেতু ওই যে আপনি যেটা বলেছেন যে ওরা তো আসলে শেষ হয়ে গেছে, শেষ সময়, হ্যাঁ ওনারা পারছেন না, কিন্তু আমরা চেষ্টা করছি। এখন এই চেষ্টাটাই আসলে অনেক বড় বিষয়। মানলে ভালো থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা হুমায়ের কত লাগবে?
1, TGHD রেশিও 2 এর নিচে, CRP 3 এর নিচে, ইনসুলিন 4-5, সুগার 5-6, ভিটামিন ডি 90-100। তাহলে এগুলো আমরা জানবো, মানবো এবং এই টার্গেট ফিক্স করবো। এবং সবাইকে ভাই একটু দয়া করে, এবং আমি দাওয়াত দিচ্ছি অনলাইনে যারাই দেখছেন, ভাই 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 প্লিজ, বোন বোন বোন, মা খালা যেই আমাদের ফলো করেন, দয়া করে এখানে আসেন, সব বিনামূল্যে করে রাখছি। এরপর যদি ক্ষতি করে আসেন, এমন ঝাড়ম, এমন ধমক দিমু, এমন বকা দিমু, একেবারে আপনার মানে কেগাল আমি বাইর করে ফেলামু, বুঝতে পারছেন? আপনি পুরোই কেগাল হয়ে যাবেন, একদম টোটাল টাইট হয়ে যাবে সব কিছু। হ্যাঁ, কারণ কি আমি চাই যে যারা একটু বয়স্ক বেশি তারা যেন সতর্কতার সাথে মানে, উল্টাপাল্টা করতে যাইয়া বিশাল বিপদে পড়া পরে আমাকেও বদনামি করে। বদনাম উনি করে না, উনি ডাক্তারের কাছে যায়, বলে ওনারে মানছিলাম, ও চাচা আপনি না ডায়াবেটিসের ওষুধ এতদিন খান নাই কেন? কাই তো জাহাঙ্গীর করে ফলো করছি, এই কারণে তো আসলে ওষুধ টষুধ ছাড়ি দিছি, খাই না হয় এই আর কি। যে এই তো দেখছেন না এখন তো বিপদে পড়ছেন চাচা, আমি তো বুঝেন না, আমরা তো বারবার কইতে আছি যে যেগুন মার এগোতে আইবো আমাদের কাছে সব শেষ করিয়া, তা আন্নে তো হেঁটেই করছেন, দেখছেন এত কই, তা তো শোনেন না। হ্যাঁ রে আল্লাহ রে, চাচা নিজেও গেল আরেও শেষ করে দিল। তো এগুলো করিয়েন না, দয়া করে যদি মানতে পারেন ভালো করে বুঝে শুনে মানেন। আর আপনার অজ্ঞানতা বা আপনার মূর্খতা বা আপনার এটার দায় আমার ঘাড়ে চাপায়েন না। তো ভালো করে বুঝে শুনে মানলে আমরা বলে দিব, শিখাই দিব, আপনি শিখুন, মানুন, দেখুন, তারপরে ইনশাল্লাহ ভালো থাকবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।